अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे। দর্শক, ভিডিওটি দেখলেন আপনারা, ফলো नहीं करता এই খাড়গে অর্থাৎ প্রদেশ কংগ্রেসের নেতা খাড়গে তার বক্তব্য আপনারা শুনেছেন নিশ্চয়ই। এবার বলুন তো যে এই প্রদেশ কংগ্রেসকে কি সত্যি বামফ্রন্ট যারা রয়েছেন বা সিপিএম এর কর্মী সমর্থকেরা যারা রয়েছেন, যারা আমাদের চ্যানেল দেখেন বা যারা আমাদের বক্তব্য শোনেন, আমাদের প্রতিবেদন যারা দেখেন, তারা কি এই খাড়গেকে বা এই কংগ্রেসকে বা এই প্রদেশ কংগ্রেসকে আদৌ বিশ্বাস করেন? খাড়গের বক্তব্য কি যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে আক্রমণ করা যাবে না। এই তৃণমূল কংগ্রেসকে যদি আক্রমণ করা হয় বা যারা আক্রমণ করবে তাদের দল থেকে একেবারে বার করে দেওয়া হবে, এরকমই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মল্লিকার্জুন খাড়গে তিনি বক্তব্য রাখলেন বা এই কথাটাই তিনি বললেন। এবার অধীর চৌধুরী তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটি করে থাকলেও তিনি কিন্তু মূলত তৃণমূল বিরোধী বলেই পরিচিত, কারণ অধীর চৌধুরীর নেতৃত্বেই এই বামেদের সাথে কংগ্রেসের জোটটি হয়েছিল এবং এই তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট হয়নি, কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন, সাথে তিনি মমতা ব্যানার্জিকেও তুলোধনা করেন একাধিকবার, যে কারণে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের মূলত জোটটি হয়নি বলেই শোনা যায়। বা এটাও সত্য যে পশ্চিমবঙ্গের যারা কংগ্রেস সমর্থকরা রয়েছেন, তারাও নেতৃত্ব যারা রয়েছেন, তারাও যে খুব একটা তৃণমূল কংগ্রেসের সাথে জোট করতে আগ্রহী ছিলেন এরকম কোনো ব্যাপার নেই। তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো দল, অবশ্যই সিপিএম এর সাথে তারা জোটটি করতে আগ্রহী ছিলেন, যে কারণে জোট হয়। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলতে চাই। এই কংগ্রেস, অধীর রঞ্জন চৌধুরী তিনি মাটি কামড়ে লড়াই করলেন মধ্যবঙ্গের বেশ কিছু জায়গায়। তিনি যে লড়াইটি করেছিলেন সেই লড়াই আপনারা দেখেছেন এবং অবশ্যই এই লড়াইকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এবার মনে করে দেখুন তো যে কংগ্রেসের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে প্রচারে এসেছিল কিনা এই মধ্যবঙ্গের ভোটের সময় বা মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদে ভোটের সময়? তারা কি এসেছিল? তাদের কোনো উপস্থিতি আপনাদের মনে পড়ছে? না দর্শক বন্ধুরা, কেউ আসেনি, কারণ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আজও চায় পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম মুছে যাক, তৃণমূল কংগ্রেস থাকুক এবং তৃণমূল কংগ্রেসের সাথে তারা জোটটি করুক, কারণ এই তৃণমূল কংগ্রেসকে নিয়েই তারা স্বপ্নে ভাবছে যে বিজেপিকে পরাজিত করবে। কিন্তু আপনাদের সামনে আমরা বলতে চাই যে কোনোভাবেই কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। কংগ্রেস মুক্ত ভারত 2024 নির্বাচনের ফলাফলের দিনই আপনারা দেখতে পাবেন। এই কংগ্রেসের যে অবস্থা, অধীর চৌধুরীর মতন কয়েকজন নেতা ছিল বলেই কংগ্রেসের এখন যে কটি সাংসদ রয়েছে, অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী তিনি জিতে এসেছিলেন 2019-এও, 2014-তেও, সম্ভবত এবারও তার ফলাফল ভালো হতে পারে বা কি হবে সেটা আমরা 4 তারিখ বুঝতে পারবো। কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরীর মতন কয়েকজন নেতা ছিল বলেই কংগ্রেস আজও বেঁচে আছে বা তাদের আজও সাংসদ রয়েছে। 40টি সাংসদ পাবে কিনা সন্দেহ রয়েছে 2024-এর ফলাফলের দিন, আপনারা দেখে নেবেন। এই কংগ্রেসের যে অবস্থা, এই কেন্দ্রীয় নেতৃত্বের যা বক্তব্য, এসব নিয়ে কিন্তু আপনারা যদি আমাদের প্রতিবেদন দেখে থাকেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে আমরা একাধিকবার এর বিরোধিতা করেছি। এই রিসেন্টলি কংগ্রেসের যিনি মুখপাত্র ছিলেন রমেশ, তিনি সন্দেশখালি নিয়ে মমতা ব্যানার্জি বা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন, সে নিয়েও আমরা গর্জে উঠেছিলাম এবং আমরা সে নিয়ে প্রতিবেদন করেছিলাম। আমরা তখন আপনাদেরকে বলেছিলাম যে কংগ্রেসের পক্ষ থেকে কোথায় সন্দেশখালি নিয়ে একটি বক্তব্য কি আপনারা শুনেছেন? সন্দেশখালিতে সিপিএম এর নেতাকে এতদিন জেলে আটকে রাখা হলো, সিপিএম এত লড়াই করলো, সেই জোট সঙ্গী সিপিএমকে নিয়ে কংগ্রেসের কোনো বক্তব্য শুনেছেন? তারা কিন্তু করেনি। 2011-তে যখন মমতা ব্যানার্জি লড়াই করছেন তখন এই সোনিয়া গান্ধী বারবার মমতা ব্যানার্জির সমর্থনে রাজ্যে এসেছেন। তিনি একাধিকবার বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন বলে শোনা যায় যে সিপিএমকে হারাও।
সেই সিপিএম এর বন্ধু এত সহজে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সোনিয়া গান্ধী হয়ে যাবে, এটা তো হতে পারে না। এবং আরও একটি জিনিস লক্ষ্য করুন, সারা দেশের অন্য কোনো রাজ্য নেই সেই কেরালায় গিয়েই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে সেখানে সিপিএম বেশি আসন না যেতে বা বামেরা বেশি আসন না যেতে, সেই ব্যবস্থা সেখানে কংগ্রেস করছে। এবং রাহুল গান্ধী তিনি নিজে ওয়েনার থেকে লড়াই করছেন, কারণ উত্তরপ্রদেশে একটি আসনও পাবে না। রায়বেরেলিতে রাহুল গান্ধী তিনি জিতবেন কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। উত্তরবঙ্গের গো বলয়ের যে 7-8টি রাজ্য আসে, কোনো রাজ্যে সেখানে 1:1 বিজেপির সাথে যেখানে কংগ্রেসের লড়াই হবে, কোথাও কংগ্রেস 4-5% বেশি আসন জিতবে না বা তারও কম, মানে এরকম শোচনীয় অবস্থা হবে। যদি 50টি আসনে লড়াই হয়ে থাকে, মাত্র 3 থেকে 4টি আসন কংগ্রেস পাবে, বাকি একেবারে বিজেপি সেখানে জিতবে, এরকম পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। তো কাজেই এই কংগ্রেসকে বিশ্বাস করা এবং তাদের সাথে জোট করা যে বামেদের ভুল বা ঠিক, সে বিষয়ে আমি কোনো বক্তব্য রাখছি না। 4 তারিখে আপনারা দেখে নেবেন, একেবারে ইঙ্গিত আমি কি করতে চাইছি আপনারা সেটা বুঝতেই পারছেন। এই যে জিনিসগুলি, কংগ্রেসের অধীর চৌধুরী যদি না থাকতো, পশ্চিমবঙ্গে কি কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকতো? পশ্চিমবঙ্গে কংগ্রেস কি আছে? কংগ্রেস বলতেই অধীর চৌধুরীকে বোঝানো যায়। এবং এমন কিছু জায়গা রয়েছে, আমি তৃণমূলের কর্মীদের সাথেই কথা বলছিলাম কয়েকদিন আগেই, তৃণমূলের নেতা, তাবড় নেতা, পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন, তারাই বলছেন যে বহরমপুর সহ মালদা সহ এখানে বেশ কিছু জায়গায় ভোট হয় অধীর চৌধুরীর নামে। সে কংগ্রেস, সে বিজেপি, সে সিপিএম, সে তৃণমূল, এটা কোনো ব্যাপার নয়। অধীর রঞ্জন চৌধুরী দাঁড়িয়েছেন তো তাকে ভোট দিতে হবে, বা তিনি প্রচারে এসছেন তাহলে তিনি যাদের হয়ে প্রচারে এসছেন তাদেরকে ভোট দিতে হবে, এরকমই সেখানে মানুষের চিন্তা ভাবনা বা সেখানের যা পরিস্থিতি। এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীর মতন নেতাকে এত বড় অপমান এই মল্লিকার্জুন খাড়গে তিনি করছেন। আর এই মল্লিকার্জুন খাড়গে কে? ইনি যবে থেকেই কংগ্রেসের বড় দায়িত্বে রয়েছেন তবে থেকেই কংগ্রেসের ধরাশায়ী। এবার 24-এর নির্বাচনে দেখবেন এরা 542টি আসনের মধ্যে 40টি আসন পাবে না। এদের অবস্থা এত খারাপ। কংগ্রেস মুক্ত ভারত খুব তাড়াতাড়ি হবে। কাজেই আমি আবারও বলছি বন্ধুরা, সেই ঘুরে ফিরে একই কথা আমি বলবো আপনাদেরকে, যে কংগ্রেস কিন্তু কখনোই বামেদের বন্ধু না। এই কংগ্রেসের বিরুদ্ধে জ্যোতিবাবু লড়েছেন, কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘ সময় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি লড়েছেন। কংগ্রেস কখনোই বামেদের বন্ধু ছিল না, আজও নেই। প্রদেশ কংগ্রেসের কিছু নেতার জন্যই আজ কংগ্রেসের সাথে বামেদের জোট হয়েছে। অধীরের মতন নেতারা ছিলেন বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা লড়াই সার্বিকভাবে সেটা সিপিএম এবং কংগ্রেস জোট তারা করতে পেরেছে। কিন্তু কংগ্রেস তারা কখনোই, প্রদেশ কংগ্রেস কখনোই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে না বা লড়াই করার কথাও বলবে না। আর এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোট কিন্তু 4 তারিখের পরে এদের আর খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে এখনই 5ম দফার ভোট সম্পন্ন হওয়ার সাথে সাথেই যে মেজরিটির আসন পাওয়া দরকার তার কাছাকাছি চলে আসবে বিজেপি। তো যেভাবেই হোক কোনোভাবে বিজেপিকে এরা আটকাতে পারবে না। শুধু পশ্চিমবঙ্গ থেকে বা অন্যান্য জায়গা থেকে যাতে বামেদেরকে বা বামেদের ফলাফল খারাপ করা যায় তার একটা চেষ্টা এই কংগ্রেস করে আসছে। তারা এখনও করছে, তারা কেরালাতেও করছে, তারা 4 তারিখের পরেও করবে। এখন পশ্চিমবঙ্গে যারা বড় সিপিএমের সমর্থকরা রয়েছেন তারা অবশ্যই বোঝেন, কারণ তারা 16তে দেখেছেন, 19-এ, 21-এ, 18-তে দেখেছেন যে কংগ্রেস কখনই সিপিএমকে ভোট দিচ্ছে না। কিন্তু অবশ্যই বলবো ওই 1-2% বামপন্থী এখনও রয়ে গিয়েছেন, যারা যে কোনোভাবে ক্ষমতায় আসতে চান। তারা ভাবছেন যে কংগ্রেসকে নিয়ে চললে অবশ্যই আমরা জিতবো, কিন্তু কোনোদিনই হবে না। কংগ্রেস ভোট দেয়নি এবং ভোটও দেবে না। এবং আপনারা যে আসনটির কথা ভাবছেন যে কংগ্রেস সেখানে সিপিএমকে ভোট দিয়ে জেতাবে, সেখানেও একেবারে চোরা খেলা হয়ে গিয়েছে বা পিছন থেকে খেলা হয়ে গিয়েছে, যেগুলো আপনারা পরে বুঝতে পারবেন বা 4 তারিখ বুঝতে পারবেন। আমি আর কোনো ভাঙিয়ে আপনাদের সামনে রাখছি না, ইশারায় কাফিয়ে। তো কাজেই বন্ধুরা, বামফ্রন্ট যারা করেন বা সিপিএম যারা করেন তারা সতর্ক হন বা সতর্ক হওয়া উচিত। এই ভিডিও দেখার পরে অন্তত পক্ষে তাদেরকে বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে কিন্তু বামেদেরকে নিজেদেরই লড়াই উচিত বা একাই তাদেরকে লড়াই করে ক্ষমতায় আসতে হবে। কোথাও কংগ্রেস তাদের জন্য কিছু করে দেবে না, বা কোথাও যে কংগ্রেস একেবারে ভোট বা ঢালাও ভোট সিপিএমকে দিয়ে জিতিয়ে দেবে, এরকমও কিন্তু আশা করা উচিত নয়। এবং আমি আপনাদেরকে আবারও বলবো যে একেবারে 7ম পর্যায় পর্যন্ত আপনারা দেখবেন কংগ্রেসের হাইকমান্ড বা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কখনো কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভা করতে বা প্রচার করতে আসবে না। এবং যদি আসে, কোথাও তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে না, এটা আপনারা মিলিয়ে নেবেন। কোথাও করবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও তারা বলবে না। কোথায় দুর্নীতি, কোথায় সন্দেশখালী, এসব কংগ্রেসের কিছু যায় আসে না। কংগ্রেস
তারাও যে কোনোভাবে হোক ক্ষমতায় আসতে চলেছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, যদিও যা বর্তমান পরিস্থিতি একেবারে 2090 সাল পর্যন্ত তারা ক্ষমতায় পশ্চিমবঙ্গ কেন দেশেও আসবে না। এই দলটি 2024-এর পরবর্তী লোকসভা নির্বাচনে 20টি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। বিজেপির মূল লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত, এবং সেটা তারা করে দেখাবে। কাজেই বন্ধুরা, কংগ্রেসের থেকে কিন্তু বাম সমর্থক আমি বলবো, বা সিপিএম সমর্থক যারা রয়েছেন, তাদের এই জিনিসগুলি অবশ্যই দেখা উচিত। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলি অবশ্যই ভালো করে শোনা উচিত, পর্যালোচনা করা উচিত, বিশ্লেষণ করা উচিত, অ্যানালাইসিস করা উচিত যে কংগ্রেস কি চায়, কেন্দ্রীয় কংগ্রেস তারা কি চাইছে। এবং অবশ্যই আমি বলবো অধীর চৌধুরী, কংগ্রেস কি বলবে না বলবে তাতে কিছু যায় আসে না। অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তিনি রবিনহুড, তিনি নায়ক, তিনি অপরাজেয় একজন সাংসদ। তিনি এখনো হারেননি, এবারও হারবেন কিনা সন্দেহ রয়েছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবন, তার একটা পট পরিবর্তন হবে এবং খুব দ্রুতই হবে, সেটা আপনারা দেখতে পাবেন। আমরাও কিছু ইঙ্গিত দিয়েছি আমাদের পোস্টে, আপনারা দেখে নেবেন। বাকি বন্ধুরা আমরা পরে আপনাদের সামনে আলোচনা করব। আজকের পর্ব নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।